পৃষ্ঠা 203। প্রশ্ন 122। বিবৃতি এ বল ব্র্যাকেটে ফোর্স দিয়ে বলকে ঠেকানোর কথা বলেছেন ম্যাকেঞ্জি। বিবৃতি বি রাষ্ট্রের সর্বোত্তম সংজ্ঞা প্রদান করেছেন ম্যাকেঞ্জি। উত্তর এ। 123। বিবৃতি এ সমাজ ও রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বিবৃতি বি প্রথা ও আইনের মধ্যে কোনো পার্থক্য নেই। উত্তর ডি। 124। বিবৃতি এ রাষ্ট্রের মধ্যে সমাজের অবস্থান। বিবৃতি বি সমাজের মধ্যে রাষ্ট্রের অবস্থান। উত্তর বি। 125। বিবৃতি এ ভারতবর্ষ হলো একটি রাষ্ট্র। বিবৃতি বি পশ্চিমবঙ্গ হলো একটি রাষ্ট্র। উত্তর এ। 126। বিবৃতি এ পশ্চিমবঙ্গ সার্বভৌম ক্ষমতার অধিকারী। বিবৃতি বি ভারতবর্ষর সার্বভৌম ক্ষমতা আছে। উত্তর বি। 127। বিবৃতি এ রাষ্ট্র ইজিক্যাল টু সরকার। বিবৃতি বি রাষ্ট্র ইজিক্যাল টু একটি নির্দিষ্ট ভূখণ্ড। উত্তর ডি। 128। বিবৃতি এ রাষ্ট্র ইজিক্যাল টু মিলিত জনগোষ্ঠী। বিবৃতি বি রাষ্ট্র ইজিক্যাল টু নির্দিষ্ট ভূখণ্ড প্লাস জনসমষ্টি প্লাস সরকার প্লাস সার্বভৌমত্ব। উত্তর বি। 129। বিবৃতি এ রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধই হল আইন। বিবৃতি বি রাষ্ট্রকে সুনিয়ন্ত্রিত করার উদ্দেশ্যে আইন রচিত হয়। উত্তর সি। 130। বিবৃতি এ আইন হল বলবৎের স্বেচ্ছাচারিতা। বিবৃতি বি আইন হল এক প্রকারের। উত্তর ডি। 131। বিবৃতি এ রাষ্ট্র আইন রচনা করে। বিবৃতি বি রাষ্ট্র আইন প্রয়োগ করে। উত্তর সি। 132। বিবৃতি এ রাষ্ট্র আইন প্রয়োগ করে তার জনসাধারণের উপর। বিবৃতি বি সংকীর্ণ অর্থে আইনের সার্বিকতা লক্ষণীয়। উত্তর এ। 133। বিবৃতি এ সংকীর্ণ ও ব্যাপকতম অর্থে আইনকে ব্যাখ্যা করা যায়। বিবৃতি বি ব্যাপকতম অর্থে আইনের সার্বিকতা আছে। উত্তর সি। 134। বিবৃতি এ সংকীর্ণতম অর্থে আইনের সার্বিকতা আছে। বিবৃতি বি প্রথা থেকে আইন হতে পারে না। উত্তর ডি। 135। বিবৃতি এ প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণের জন্য রচিত হয় প্রাকৃতিক আইন। বিবৃতি বি ধর্মীয় ক্রিয়াকাণ্ডের জন্য রচিত হয় ধর্মীয় আইন। উত্তর সি। 136। বিবৃতি এ সমাজ নিয়ন্ত্রণের জন্য রচিত হয় সামাজিক আইন। বিবৃতি বি রাজনৈতিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জন্য রচিত হয় রাজনৈতিক আইন। উত্তর সি। 137। বিবৃতি এ হল্যান্ডের মতে আইন হল সার্বভৌমের আদেশ। বিবৃতি বি অস্টিনের মতে আইন হল বলপূর্বক আরোপিত নিয়ম। উত্তর ডি। 138। বিবৃতি এ আইনের পিছনে রাষ্ট্রের কোনো সমর্থন থাকে না। বিবৃতি বি আইন কোনো সর্বজনীন বিষয় নয়। উত্তর ডি। 139। বিবৃতি এ সমাজের কল্যাণ সাধক বলে আইনকে মানুষ মান্য করে। বিবৃতি বি মার্কস আইনকে সমাজের কল্যাণ সাধক বলেছেন। উত্তর এ। পৃষ্ঠা 204। ডায়াগ্রাম বেসড টাইপ। প্রশ্ন 1। রোমান 1 ব্যক্তি, রোমান 2 পরিবার, রোমান 3 সংঘ, রোমান 4 সম্প্রদায়। ব্যাপ্তি অনুযায়ী সঠিক বিকল্পটি নির্ণয় করো। উত্তর হলো একটি ছোট সার্কেল, সেটি হচ্ছে ব্যক্তি, তারপরে তার থেকে একটি বড় সার্কেল, সেটি হচ্ছে পরিবার, তার থেকে একটি বড় সার্কেল, সেটি হচ্ছে সংঘ, তার থেকে একটি বড় সার্কেল, সেটি হচ্ছে সম্প্রদায়।
প্রশ্ন 2, সংঘ বা সমিতি রূপে 1 বিশ্ববিদ্যালয়, 2 মহাবিদ্যালয়, 3 বিদ্যালয়, 4 প্রাথমিক বিদ্যালয় এর সঠিক অবস্থান উল্লেখ করো। প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। এটা নিচের দিক থেকে হলে হবে 4, 3, 2, 1। প্রশ্ন 3, ক্রমিক অবস্থান অনুযায়ী পরিবার, ব্যক্তি, গোষ্ঠী ও রাষ্ট্রের অবস্থান উল্লেখ করো। উত্তর হচ্ছে ব্যক্তি, এরো পরিবার, এরো গোষ্ঠী, এরো রাষ্ট্র। পৃষ্ঠা 205। প্রশ্ন 4, রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি হল রাষ্ট্র, তার নিচে হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব আর সরকার। 5, রাষ্ট্রের বিভাগগুলি হল 3টি: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। 6, সমাজ ও একটি সমাজের পার্থক্যের পরিপ্রেক্ষিতে যে ডায়াগ্রামটি সঠিকভাবে উঠে আসে তা হল একটি সমাজ ছোট সার্কেলের মধ্যে, তারপর একটি বড় সার্কেলের মধ্যে সমাজ। পৃষ্ঠা 206। প্রশ্ন 7, রোমান 1 সংঘ, রোমান 2 রাষ্ট্র, রোমান 3 সম্প্রদায়, রোমান 4 সমাজ পরিসরের পরিপ্রেক্ষিতে এদের সঠিক চিত্রটি নির্ণয় করো। সঠিক চিত্রটি হলো প্রথম একটি ছোট সার্কেল, তার মধ্যে রোমান 1, তারপরে একটি বড় সার্কেল, তার মধ্যে হচ্ছে রোমান 3, তার থেকে বড় সার্কেল সেটা হচ্ছে রোমান 2, তার সব থেকে বড় সার্কেল হচ্ছে রোমান 4। 8, আন্তর্জাতিক আইনের প্রবক্তারা হলেন ফেনউইক, স্যাভিনি, হেনরি মেইন। 9, রাষ্ট্রের করণীয় কাজগুলি হল আইন প্রণয়ন প্লাস শান্তি শৃঙ্খলা রক্ষা প্লাস সার্বভৌমত্ব রক্ষা। পৃষ্ঠা 207। প্রশ্ন 10, সমাজ বিবর্তনের ক্রমিক ধারণাটি সঠিকভাবে উল্লেখ করো। প্রস্তর যুগ, এরো প্রাচীন যুগ, এরো মধ্যযুগ, এরো আধুনিক যুগ। 11, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলি হল রাষ্ট্র, তার নিচে হচ্ছে ঐশ্বরিক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, বল প্রয়োগ মতবাদ আর বিবর্তনবাদ। 12, আইনের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় আইনের বৈশিষ্ট্য থেকে স্পষ্ট, সুনির্দিষ্ট, সার্বজনীন ও সমান। পৃষ্ঠা 208। প্রশ্ন 13, আইন শাস্ত্রের বক্তৃতা মালা গ্রন্থটির প্রকাশিত সাল ও লেখক হলেন। আইন শাস্ত্রের বক্তৃতা মালা এর লেখক হলেন জন অস্টিন আর সাল হচ্ছে 1832। 14, আইন হলো সার্বভৌমের আদেশ, এর বিরোধিতায় যাদের কথা বলা যায় তারা হলেন হল্যান্ড, হেনরি মেইন ও স্যাভিনি। 15, আইনের উৎস হল প্রথা, ন্যায় বিচার, ধর্মীয় রীতিনীতি আর আইন প্রণয়ন বিভাগ। পৃষ্ঠা 209। প্রশ্ন 16, রাষ্ট্রের উদ্ভবের মূলে উপাদানগুলি হল রক্তের সম্পর্ক প্লাস ধর্ম প্লাস বল প্লাস রাষ্ট্রনৈতিক চেতনা, এগুলোই হলো রাষ্ট্রের উদ্ভব। 17,
আইনশাস্ত্রের অনাথ শিশুরূপে আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে বলা যায়। অস্টিন, এর থেকে দুটি অ্যারো দিয়ে নিচে করা আছে, আন্তর্জাতিক আইন প্লাস অনাথ শিশু। 18, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কিত মতবাদগুলির পর্যায়ক্রমিক অবস্থান হল জৈব মতবাদ অ্যারো আদর্শবাদ ব্র্যাকেটে ভাববাদ অ্যারো উদারনৈতিক মতবাদ অ্যারো মার্ক্সবাদ। 19, আইনের মধ্যে বৈধতা ও মূল্যবোধের কথার পরিপ্রেক্ষিতে বলা যায়। বৈধতা প্লাস মূল্যবোধ ইকুয়াল টু আইন, এই সব কিছুই হচ্ছে বার্কারের মতবাদ। 210, প্রশ্ন 20, ব্যক্তি, পরিবার, সংঘ ও রাষ্ট্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে বলা যায়। ব্যক্তি, পরিবার, সংঘ, রাষ্ট্র। 21, উদারনীতিবাদের যাঁরা সমর্থক তাদের পর্যায়ক্রমিক আবির্ভাব হল জন লক অ্যারো জেরেমি বেনথাম অ্যারো জন স্টুয়ার্ট মিল অ্যারো গ্রিন। 22, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিভিন্ন রূপের প্রসঙ্গ যাঁদের আলোচনায় পর্যায়ক্রমিকভাবে উঠে এসেছে তারা হলেন ডাইসি অ্যারো লর্ড ব্রাইস অ্যারো জ্যাক রুসো অ্যারো গার্নার। 23, গার্নার যে বিভিন্ন প্রকার সার্বভৌমত্বের কথা বলেছেন সেগুলির ক্রমিক উল্লেখ হল নাম সর্বস্ব সার্বভৌমত্ব অ্যারো আইনগত সার্বভৌমত্ব অ্যারো জাতীয় সার্বভৌমত্ব অ্যারো বাহ্যিক সার্বভৌমত্ব। পৃষ্ঠা 211। প্রশ্ন 24, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার বৈশিষ্ট্যগুলির পর্যায়ক্রমিক অবস্থান হল চরম ও একচেটিয়া ক্ষমতা অ্যারো নির্দিষ্ট একটি ভূখণ্ডে তা সর্বব্যাপী অ্যারো চিরন্তন ক্ষমতা অ্যারো অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য। 25, আইনের উৎসগুলির পর্যায়ক্রমিক গুরুত্ব হল প্রথা অ্যারো ধর্ম অ্যারো ন্যায় বিচার অ্যারো বিচার বিভাগীয় রায়। কেস বেসড টাইপ। প্রশ্ন 1, সমাজের আলোচনার পরিপ্রেক্ষিতেই ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, সমাজ, সংঘ, সম্প্রদায় প্রভৃতির ধারণাগুলি উঠে আসে। কারণ এই সমস্ত বিষয় সম্পর্কে কোনো সম্যক ধারণা না থাকলে সমাজ সম্পর্কিত স্বচ্ছ ধারণাটি কখনোই উঠে আসতে পারে না। প্রস্তর যুগের অসভ্য বর্বর মানুষের সময় থেকে শুরু করে বহু পরিবর্তনের মধ্য দিয়েই আজকের আধুনিক সমাজের উদ্ভব হয়েছে। সমাজের মৌল একক হল ব্যক্তি মানুষ। ব্যক্তি মানুষের প্রয়োজনেই সমাজ ও সমাজের পরিবর্তন হয়েছে। সে কারণেই বলা যায় যে সমাজের জন্যই মানুষ, একথা যথার্থ নয়। ব্যক্তিই হল সমাজের মৌল ভিত্তি। তা থেকেই ক্রমান্বয়ে পরিবার, গোষ্ঠী, সংঘ, সম্প্রদায়, রাষ্ট্র ও সমাজের আবির্ভাব হয়েছে। ব্যক্তির সঙ্গে তাই এগুলির ধারণা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান 1, ব্যক্তির প্রয়োজনেই সমাজের উদ্ভব। রোমান 2, আধুনিক সমাজ বহু পরিবর্তনের মধ্য দিয়ে উঠে এসেছে। রোমান 3, ব্যক্তি হল সমাজের মৌল ভিত্তি। রোমান 4, পরিবার হল সমাজের ক্ষুদ্রতম গোষ্ঠী। রোমান 5, পরিবারের পরের স্তরেই হল গোষ্ঠীর অবস্থান।
রোমান 6, ব্যক্তির ধারণার সঙ্গে সমাজের অন্যান্য মৌল ধারণাগুলি ওতপ্রোতভাবে জড়িত। পৃষ্ঠা 212। 2. সামাজিক মৌলিক প্রত্যয়রূপে সংঘ ও সম্প্রদায় শব্দ দুটি উঠে এসেছে। আমরা সাধারণত সংঘ ও সম্প্রদায় দুটিকে একই অর্থে ব্যবহার করলেও সমাজতাত্ত্বিক ও দার্শনিকদের মতে এদের মধ্যে পার্থক্য করেছেন। সংঘ হল এমনই এক জনসমষ্টি যা এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়, কিন্তু যে কোনো জনসমষ্টিকে সংঘ বলা যায় না। যেমন পথ চলতি জনগোষ্ঠীকে সংঘ বলা যায় না, কারণ তাদের কোনো সাধারণ সংগঠিত উদ্দেশ্য থাকে না। কিন্তু পথের জনগোষ্ঠী যখন কোনো উদ্দেশ্য নিয়ে নিজেদেরকে সংগঠিত করে তখনই সংঘের আবির্ভাব হয়। অপরদিকে সম্প্রদায় হলো একটি স্থায়ী সামাজিক গোষ্ঠী যারা নির্দিষ্ট একটি অঞ্চলে বসবাস করে এবং তাদের মধ্যে স্বাজাত্যবোধ আছে। সম্প্রদায়ের সদস্যরা বিশেষ কোনো স্বার্থের অংশীদার না হয়ে সাধারণ জীবনের প্রাথমিক ও সামগ্রিক বিষয়ে অংশগ্রহণ করে, যেমন গ্রাম্য সম্প্রদায়, শহুরে সম্প্রদায় ইত্যাদি। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান 1, এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত জনগোষ্ঠী হল সংঘ। রোমান 2, স্বাজাত্যবোধ সম্পন্ন নির্দিষ্ট অঞ্চলে স্থায়ী বসবাসকারী জনগোষ্ঠী হল সম্প্রদায়। প্রশ্ন 3, রাষ্ট্রের মধ্যে ব্যক্তি তার প্রকৃত সত্তাকে লাভ করতে পারে। রাষ্ট্রের ইচ্ছার মধ্যে ব্যক্তির স্বাধীনতার বিকাশ ঘটে। ব্যক্তির সমস্ত প্রকার অধিকারও নির্ভর করে রাষ্ট্রের উপর। সুতরাং বলা যায় যে রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক হল পরিপূর্ণ ঐক্যের সম্পর্ক। ব্যক্তি তাই কখনোই রাষ্ট্রের বিরোধিতা করতে পারে না। রাষ্ট্রের ইচ্ছা বিরোধী কোনো ইচ্ছাই তাই ব্যক্তি থাকতে পারে না। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান 1, ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। রোমান 2, ব্যক্তির প্রকৃত সত্তা রাষ্ট্রের মধ্যে নিহিত আছে। পৃষ্ঠা 213। রোমান 3, রাষ্ট্র হল ব্যক্তির ঊর্ধ্বে। রোমান 4, ব্যক্তির অধিকার রাষ্ট্রের উপর নির্ভরশীল। প্রশ্ন 4, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে বিভিন্ন রকম তত্ত্ব প্রচলিত আছে। এই সমস্ত তত্ত্বগুলির মধ্যে প্রধান তত্ত্বগুলি হল যথাক্রমে জৈব মতবাদ, আদর্শবাদ বা ভাববাদ, উদারনৈতিক মতবাদ এবং মার্ক্সবাদ প্রভৃতি। জৈব মতবাদ হল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত প্রাচীন মতবাদগুলির অন্যতম। জৈব মতবাদের প্রবক্তা রূপে উঠে আসে অ্যালবার্ট সাফল, লিলিয়েন ফেল্ড এবং অগাস্ট কোঁত এর নাম। এছাড়া ব্লুন্ট সলি মানব দেহের সঙ্গে রাষ্ট্রের তুলনা করে জৈব মতবাদের বিষয়টিকে পরিষ্কার করেছেন। আদর্শবাদ বা ভাববাদের প্রবক্তা রূপে উল্লেখ করা যায় ইম্যানুয়েল কান্ট, ফ্রেডরিক হেগেল ও গ্রিনের নাম। এরূপ মতবাদে রাষ্ট্রের প্রকৃতির কথা বিশেষ না বলে রাষ্ট্রের ভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদারনৈতিক মতবাদের প্রবক্তা রূপে হাওয়ার্ড স্পেন্সার, জন স্টুয়ার্ট মিল ও ম্যাকাইভারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরূপ মতবাদে ব্যক্তি স্বাধীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
মার্ক্সবাদের পরিপ্রেক্ষিতে কার্ল মার্ক্স, এঙ্গেলস ও লেনিনের গুরুত্ব স্বীকার করা হয়েছে। রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদের তত্ত্বটি বৈজ্ঞানিক মতবাদ রূপে গৃহীত হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান 1, জৈব মতবাদ হল রাষ্ট্র সম্পর্কিত একটি প্রাচীন মতবাদ। রোমান 2, আদর্শবাদ বা ভাববাদের প্রবক্তা রূপে কান্টের কথা বলা হয়েছে। রোমান 3, উদারনৈতিক মতবাদী হলেন জন স্টুয়ার্ট মিল। রোমান 4, ব্লুন্টসলি মানবদেহের সঙ্গে রাষ্ট্রের তুলনা করেছেন। কোয়েশ্চেন 5, আইনের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে অস্টিন বলেছেন, আইন হল সার্বভৌমের আদেশ। হল্যান্ডের মতে আইন হল সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক আরোপিত নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। হেনরি মেইন ও স্যাভিনি প্রমুখ অস্টিনের সংজ্ঞা মেনে নিতে পারেননি, কারণ মেইন বলেছেন সমস্ত আইনের উৎস কিন্তু রাষ্ট্রীয় কর্তৃত্ব নয়। স্যাভিনি বলেন আইন রচনা নয়, আইনের উপলব্ধি ও প্রয়োগই হল রাষ্ট্রের কাজ। আইন সম্পর্কিত এই ধরনের পারস্পরিক মতামতের সমন্বয় ঘটেছে উইলসনের সংজ্ঞায়। তিনি বলেন আইন হল মানুষের চিন্তাধারার সেই অংশ যা সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে এবং যার পিছনে রাষ্ট্রের সমর্থন আছে। বার্কার আবার বলেন আদর্শ আইনের পিছনে বৈধতা ও নৈতিকতা থাকারও প্রয়োজন আছে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান 1, আইন রচনা নয়, তার প্রয়োগ ও উপলব্ধি হল রাষ্ট্রের কাজ। এরূপ অভিমত হল স্যাভিনির। পৃষ্ঠা 214। রোমান 2, আদর্শ আইনের পিছনে বৈধতা ও নৈতিকতা থাকা দরকার। এরূপ অভিমত হল বার্কারের। রোমান 3, সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক প্রযুক্ত নিয়মই হল আইন। এরূপ অভিমত হল হল্যান্ডের। রোমান 4, অস্টিনের বিরোধিতা করেছেন হেনরি মেইন। রোমান 5, আইন হল সার্বভৌমের আদেশ, অস্টিন। কোয়েশ্চেন নাম্বার 6, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন হল আইন, কারণ একমাত্র আইনই রাষ্ট্র, সরকার ও নাগরিকের রক্ষা কবচ হয়ে কাজ করে। উন্নত আইনই উন্নত রাষ্ট্রের পরিচায়ক। রাষ্ট্রের হাতে আইন থাকায় রাষ্ট্র সুনিয়ন্ত্রিতভাবে শাসনকার্য পরিচালনা করতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে শাসনকার্য পরিচালনার জন্য বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে রাষ্ট্রকে সাহায্য করে। সকলের ক্ষেত্রেই আইন সমানভাবে প্রযুক্ত। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান 1, আইন হল রাষ্ট্র পরিচালনার এক হাতিয়ার। রোমান 2, আইনের ক্ষেত্রে সকলেই সমান। রোমান 3, বিচার বিভাগ হল আইনের ব্যাখ্যাকারী। রোমান 4, উন্নত রাষ্ট্রের পরিচয় পাওয়া যায় উন্নত আইনে। পৃষ্ঠা 215। মনে রাখব সহজে। প্রাথমিক ধারণা: সমাজ, সম্প্রদায়, সমিতি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, আইন। মানুষ হলো সামাজিক জীব, একথা বলেছেন অ্যারিস্টটল। সমাজবিহীন মানুষ হলো পশু অথবা দেবতা, বলেছেন অ্যারিস্টটল। মানুষের সামাজিক প্রবৃত্তিকে সহজাত বলেছেন ম্যাকডুগাল। রাষ্ট্রের দর্শনসম্মত আলোচনাই হলো রাষ্ট্র দর্শন। সমাজের দর্শনসম্মত আলোচনাকে বলা হয় সমাজ দর্শন। মানুষের সামাজিকতার মূলে রয়েছে যৌন প্রবণতা, বলেছেন সিগমুন্ড ফ্রয়েড।
মানুষের সামাজিক আবেগের মূলে পরস্পরের ডাকে সাড়া দেওয়ার ইচ্ছা, একথা বলেছেন জিন্সবার্গ। সমাজ দর্শনকে সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল বলেছেন গিসবার্ট। সমাজ হলো বিমূর্ত সামাজিক সম্পর্ক বলেছেন ম্যাকাইভার ও পেজ। সমাজের উপাদান হলো ব্যক্তি মানুষ, ক্ষুদ্রতম সমাজ হলো পরিবার। সামাজিক সম্পর্ক হলো সর্বদাই মানসিক। সামাজিক বোধ হলো আমরা বোধ বলেছেন কুলে। এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত জনগোষ্ঠী হল সংঘ। সংঘকে আর যে নামে অভিহিত করা হয় তা হল সমিতি। বিদ্যালয়, সৈন্যদল প্রভৃতিকে বলা হয় সমিতি বা সংঘ। যখন কোনো জনসমষ্টি তাদের সামগ্রিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয় তখন তাকে বলা হয় সম্প্রদায়। সম্প্রদায়ের ভিত্তি হলো দুটি: সম্প্রদায়গত ও স্থান বা অঞ্চলগত মনোভাব। আমি ও আমরা মনোভাব সমৃদ্ধ হলো সম্প্রদায়। সংঘ বা সমিতি অপেক্ষা সম্প্রদায়ের পরিধি অনেক ব্যাপক। সংঘ বা সমিতির লক্ষ্য লাভের উপায়কে বলা হয় প্রতিষ্ঠান বা অনুষ্ঠান। সমাজ জীবনের উপাদান হলো বস্তু আর অনুষ্ঠান হলো এর বিভিন্ন পদ্ধতি বলেছেন গিসবার্ট। বিশ্ব সম্প্রদায়ের সম্ভাবনার কথা বলেছেন উইলকি। রাষ্ট্র দর্শনের জনক বলা হয় অ্যারিস্টটলকে। কেবল মানুষের সংস্পর্শেই মানুষে মানুষে পরিণত হয় বলেছেন ফিক্টে। দর্শনহীন রাষ্ট্রবিজ্ঞানের অস্তিত্ব সম্ভব নয় একথা বলেন লিও ট্রাস। রাষ্ট্রের উদ্ভবের পরিপ্রেক্ষিতে সমষ্টিগত ইচ্ছার কথা বলেছেন রুসো। সমাজ বহির্ভূত ব্যক্তি প্রকৃত মানুষ নয়, সে মানবতার একটি খণ্ড মাত্র একথা বলেছেন জন ফেয়ার্ড। সমাজ ও রাষ্ট্রকে এক ও ভিন্ন বলেছেন প্রাচীন গ্রিকরা। সমাজ ও রাষ্ট্রকে ভিন্ন বলেছেন ম্যাকাইভার। গার্নারের মতে রাষ্ট্রের মূল উপাদান হল চারটি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। সমগ্র সমাজের উপর যার কর্তৃত্ব তা হল রাষ্ট্র। রাষ্ট্র হল সেই সমাজ যা বল প্রয়োগের সংগঠন রূপে স্বীকৃত একথা বলেছেন বোসাফে। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন কার্ল মার্কস। রাষ্ট্রের জনকল্যাণমূলক আদর্শের দিক থেকে তুলে ধরেছেন গ্রিন। রাষ্ট্র পরিচালন ব্যবস্থার আইনসম্মত ব্যবস্থাকে বলা হয় সরকার। শ্রেণীহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার কথা বলেছেন মার্কস। রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ও নৈতিক প্রতিষ্ঠান রূপে উল্লেখ করেছেন গ্রিন। রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধকে বলা হয় আইন। অ্যারিস্টটলের মতে সার্বভৌমের আদেশ বা নির্দেশকে বলা হয় আইন। আইনের পিছনে সরকারি কর্তৃত্বের সমর্থন থাকে একথা বলেছেন উইলসন। আইন হলো সমাজের সুবিধাভোগী শ্রেণীর স্বার্থবাহী বলেছেন ল্যাস্কি। আইনকে শাসক শ্রেণীর ইচ্ছা ও স্বেচ্ছাচারিতা বলেছেন কার্ল মার্কস। আন্তর্জাতিক আইনের কথা বলেছেন ফেনউইক। আন্তর্জাতিক আইনকে ভ্যানিসিং পয়েন্ট বলেছেন হল্যান্ড। পৃষ্ঠা 216। এই পৃষ্ঠাতে একটি সমাজ ও রাষ্ট্র দর্শন সম্বন্ধে মানসচিত্র দেওয়া আছে। পৃষ্ঠা 217 থেকে পৃষ্ঠা 249 পর্যন্ত আমি পড়ছি না, এখানে কোয়েশ্চেন দেওয়া আছে। 250 পৃষ্ঠায় একটি ওএমআর আনসার শিট দেওয়া আছে। এই ওএমআর আনসার শিটটির উপরে লেখা একটি চৌকো ঘর আছে, সেখানে লেখা আছে ওএমআর আনসার শিট নাম্বার। তার নিচে প্রথম একটি ঘর আছে, সেখানে রেজিস্ট্রেশন 1 নম্বর ঘরে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। তার নিচে কতগুলি
চৌকো চৌকো ঘর দেওয়া আছে এবং সেখানে 0 থেকে 9 অবধি নাম্বার দেওয়া আছে। সেগুলোর মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে লিখতে হবে। তারপরে 2 নম্বরে আছে রোল আর নাম্বার। এখানেও সেই একইভাবে 0 থেকে 9 অবধি নাম্বার লেখা আছে। চৌকো চৌকো কয়েকটি ঘর কাটা আছে এবং সেখানে 0 থেকে 9 অবধি নাম্বার লেখা আছে। 3 নম্বরে আছে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তার নিচেও একইভাবে চৌকো চৌকো ঘর কাটা আছে এবং তার মধ্যে সার্কেল দেওয়া আছে। এই সার্কেলের মধ্যে 0 থেকে 9 অবধি নাম্বারগুলো দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে কোয়েশ্চেন বুকলেট সেট। তার নিচে লেখা আছে ডাব্লিউ, তার পাশে একটি সার্কেল, এক্স, তার পাশে একটি সার্কেল, ওয়াই, তার পাশে একটি সার্কেল, জেড, তার পাশে একটি সার্কেল। 5 নম্বরে আছে সাবজেক্ট কোড। এখানে সাবজেক্ট কোডের নিচেও 4টি স্কোয়ার ঘর দেওয়া আছে এবং তার নিচে এ থেকে জেড অবধি গোল গোল সার্কেলের মধ্যে লেখা আছে। 6 নম্বরে হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। 7 নম্বরে আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। 8 নম্বরে আছে সেন্টার কোড, এটা টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর। 9 নম্বরে আছে সাবজেক্ট। 10 নম্বরে আছে আনসার। আনসারে 2টো করে ঘর আছে, একটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, একটা হচ্ছে আনসার নাম্বার। কোয়েশ্চেন নাম্বারে 1 থেকে 10 অবধি দেওয়া আছে আর আনসারে এ বি সি ডি এইভাবে সার্কেলের মধ্যে দেওয়া আছে। দর্শন শিক্ষক বইটি পড়া আমি এখানেই শেষ করছি।